মা, আমার একদম ভালো লাগছে না। আজ 3 দিন হলো বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু দাদা তো একটি বারও এলো না। আচ্ছা মা, আমি তো কোনো ভুল করিনি। আমি ঠিক সময় মতন দাদাকে খবর দিয়েছিলাম। তোমার তো কোনো ত্রুটি হয়নি মেজদা, কিন্তু এমন সময় যদি কেউ ধনুক ভাঙা পণ করে বসে থাকে, তার জন্য তুমি কি করবে? তোরা আর 2-1টা দিন অপেক্ষা কর। যতীনের আসার সময় এখনো যায়নি। মেজদা, পুরোহিতমশাই এসেছেন। মহেন্দ্র কাকা, হ্যাঁ, চল। চলো। কবে তৃষিত মোর ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে, কবে তাপিত চিত করিব শীতল তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত মোর ছাড়িয়া যাইব। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা, তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা, এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে, কবে তৃষিত মোর ছাড়িয়া যাইব। কবে ভবেরি সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া, ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া, চরণ টলিবে না হৃদয় গলিবে না, চরণ টলিবে না হৃদয় গলিবে না, কাহার আকুল ক্রন্দনে, কবে তৃষিত মোর ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে।
আসলে মাস্টারমশাই, এই স্কুলের জন্যই জমিদার মনীন্দ্রনাথ মজুমদারের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। জানেন, এত ভালো স্কুল তো এই অঞ্চলে আগে ছিল না। হ্যাঁ, শিক্ষার প্রতি মজুমদার মশাইয়ের অনুরাগের কথা আমিও বহুবার শুনেছি। ঠিক। আচ্ছা চলুন, প্রথমে আমরা ফার্স্ট ক্লাসে যাই। দেখবেন ওই ক্লাসের ছাত্ররা ভারী সভ্য। আচ্ছা, এখানকার রেজাল্ট কেমন? খুব ভালো, খুব ভালো। আসলে সারা ফরিদপুর ডিস্ট্রিক্টে এত ভালো মানে স্কুল তো আর নেই। রেজাল্ট খুবই ভালো। চলুন। তোমরা সব বসো বসো। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি আজ আমাদের স্কুলে হেডমাস্টার মশাইয়ের পদে যোগদান করেছেন। ওনার নাম হচ্ছে শ্রদ্ধেয় শ্রী বীরেন্দ্রলাল ভট্টাচার্য মহাশয়। বসো। আচ্ছা, তোমরা সবাই শান্ত হয়ে বসো। আমি মাস্টারমশাইয়ের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে এসে ক্লাস নেব। বসো, চলুন। বিনোদ, বিনোদ, তুমি কি গো বিনোদ? আজ ক্লাসের নতুন হেডমাস্টার মশাই এলেন আর তুমি বসে রইলে? নতুন হেডমাস্টার মশাই? উনি কি ভাবলেন বলো তো? প্রথম দিন ক্লাসে এলেন তো, তাই তোমার দিকে বেশি করে তাকাচ্ছিলেন। ও, তাকাচ্ছিলেন? তুমি খেয়াল করনি? না তো। আমার দিকে তাকাচ্ছিলেন? হ্যাঁ। তখন আপনি বললেন যে ফার্স্ট ক্লাসের ছেলেরা খুবই ভদ্র, কিন্তু আমি যা দেখলাম তাতে তো। ও, বুঝেছি, আপনি বিনোদের কথা বলছেন। আসলে ছেলেটা ওই রকমই, বুঝলেন। আমার তো মনে হয় যে ও সবসময় একটা কীরকম ভাবের মধ্যে থাকে। প্রত্যেক বছর কিন্তু সেরা প্রাইজটা স্কুলের ওই পায়। আচ্ছা, আপনাকে আমি ওর সম্বন্ধে পরে স্পষ্টভাবে বলবো। এখন আসুন আমরা এই ক্লাসে যাই। চলুন। আসুন। না না, আমি বুঝতে পারছি না যে আপনারা কেন ছেলেটিকে এত ভালো বলছেন। আসলে স্যার, ছেলেটা সত্যিই ভালো। ওর নাম হচ্ছে বিনোদ ভূঁইয়া। এই তো এই গ্রামেরই এক বর্ধিষ্ণু পরিবারেরও ছেলে। বুঝলাম, কিন্তু তাই বলে সামান্য সহবতটুকুও জানবে না? ক্লাসে একজন অপরিচিত ব্যক্তি এলে তার প্রতি সম্মান প্রদর্শন, সে তো একটা। আপনি ঠিকই বলেছেন স্যার, ও একটু অন্য মনস্ক। আসলে স্যার, বিনোদ আমাদের সকলে খুব প্রিয়। ওর অনেকগুলো গুণ আছে। ও নিয়মিত ধ্যান করে, জপ করে, নিরামিষ আহার করে। তাছাড়া গরিব দুঃখীদের সেবা, রোগীর শুশ্রূষা, এমনকি পশু পাখিদের প্রতিও ওর ভীষণ দয়া। তাই? হ্যাঁ। প্রতি বছর গুড কন্ডাক্টের প্রাইজ বিনোদেরই বাধা। আচ্ছা। তাছাড়া বিনোদের সাংগঠনিক ক্ষমতা অসাধারণ। ওর একটা দল আছে। কিরকম? তাদের নিয়েই তো স্যার ও সেবামূলক কাজকর্মগুলো করে। বলেন কি? বললাম না, আপনি কিছুদিন ওকে লক্ষ্য করলেই সব বুঝতে পারবেন। পড়াশোনায় কেমন? মেধাবী, খুব মেধাবী স্যার। অবশ্য কিছুটা অমনোযোগী ছিল, তবে পরীক্ষায় প্রত্যেক বছর পাশ করেই ক্লাসে উঠত। ইন্টারেস্টিং। হ্যাঁ স্যার। ওর জন্মবৃত্তান্ত ভারী অদ্ভুত। কিরকম? ওর বাবা বিষ্ণুচরণ ভূঁইয়া, উনি ছিলেন এই অঞ্চলের নমস্য ব্যক্তি। উনি কি প্রয়াত হয়েছেন? হ্যাঁ, উনি বেশ কিছুদিন হলো দেহ রেখেছেন। আসলে স্যার, তিনি খুব সদাশিব লোক ছিলেন। তিনি নিয়মিত তার গৃহদেবতা নীল রুদ্রদেবের পূজা করতেন। বাইরে থেকে দেখলে মনে হতো মানুষটা অত্যন্ত কঠোর, কিন্তু উনি খুব কোমল স্বভাবের মানুষ ছিলেন। জমিদারি সেরেস্তায় কাজ করতেন, কিন্তু কখনো অন্যায়ের সাথে উনি আপোষ করেননি। আমি তো জানি যারা জমিদারি সেরেস্তার মানুষ বড় নিষ্ঠুর প্রকৃতির হন। হ্যাঁ স্যার, বিষ্ণুবাবু ছিলেন ঠিক অন্য ধরনের মানুষ। আর এই নিয়েই জমিদারদের সঙ্গে তার মামলা প্রায় 20 বছর ধরে চলেছিল। অবশেষে তিনি অবশ্য মামলায় জয়ী হন। ওনার স্ত্রী মানে বিনোদের মা অত্যন্ত সতীসাধ্যী মহিলা ছিলেন।
একদিন গভীর রাতে উনি স্বপ্ন দেখলেন নীলরুদ্র তাকে আশীর্বাদ করছেন এবং সন্তান রূপে তার গর্ভে আসছেন। এরপরই তিনি দেখেন পরম মাতৃস্নেহে শিশু নীলরুদ্রকে নিয়ে তিনি শুয়ে আছেন। আরো অদ্ভুত ব্যাপার হলো স্যার, ওই দিনই সন্ধ্যায় পুজোর আসনে বসে বিনোদের বাবা বিষ্ণুচরণ নীলরুদ্রের দৈববাণী শুনেছিলেন। তাই? হ্যাঁ। বিষ্ণুচরণ, তোর কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট। মানব মুক্তির জন্য দুষ্টের দমন এবং শিষ্টের পালনে আমি তোর ঘরে পুত্ররূপে আসছি। অদ্ভুত কথা শোনালেন মশাই। বিনোদ হচ্ছে সেই স্বপ্নাদিষ্ট সন্তান। 1896 সালের মাঘী পূর্ণিমায় গোধূলি বেলাতে তার জন্ম। আহা, যেন দেব শিশু। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। পূজার বারবার তো হোক। কি আশ্চর্য জানো তো পিসি, শুনছিলাম ওনাকে ভূমিষ্ঠ হওয়ার পর একদম কাঁদেনি। আচ্ছা পিসি, এরকম কি হয়? হয়, দেব শিশু হলেই হয়। এত সব খবর আপনারা জানলেন কি করে? হ্যাঁ স্যার, বিনোদের জন্ম বৃত্তান্ত এই অঞ্চলের সবাই জানে। আমরা প্রতিবেশী লোক, আমরা জানবো না? জানেন স্যার, ওর জন্মদিনটা বুধবার, তাই বাড়ির লোকে ওকে বুধা বলে ডাকে। আচ্ছা। আবার স্যার, ওর জন্মের পরেই ওর বাবা মামলায় জয়লাভ করে। সেই কারণে ওকে ছোটবেলায় জয়নাথ বলে ডাকতো। আচ্ছা, ছেলেটির সঙ্গে তাহলে তো একটু একান্তে কথা বলে দেখলে হয়। মা, কিছু বলবি? বাণীকান্ত কাকা বললেন কাল ভোলাগিরি মহারাজ আসবেন বুড়িমার থানে, সেখান থেকে আমাদের এখানে। তা মহারাজ উঠেছেন কোথায়? উনি মাদারীপুরে উঠেছেন। যাবেনি? হ্যাঁ বলো। আমার একটা কাজ করে দিবি বাবা? হ্যাঁ। আমার কিছু পুজোর ফল মিষ্টি এনে দিবি? ও, তুই তো আবার কাল থাকবি না। হ্যাঁ, কাল কেসের ডেট আছে। তুই এক কাজ কর, তুই সব ব্যবস্থা করে দিয়ে তারপর যাস। ঠিক আছে। বিনোদ, এসো এসো এসো। আমি তোমায় ডেকে পাঠিয়েছিলাম। ঘর আমার এত অগোছালো, কোথায় যে বসতে দেবো তার উপায় নেই। আমরা এখানেই বসি। এসো এসো, বসো। থাক, ঠিক আছে, বসো। তোমার সঙ্গে আলাপ করবো বলেই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। রমণী বাবুর কাছে শুনলাম তোমার জীবনচর্যা নাকি অন্য ছাত্রদের মতো নয়। এ বয়সেই তুমি নাকি ব্রহ্মচর্য পালন করো। আগে আমি মনে করি ছাত্র জীবনে ব্রহ্মচর্য পালনের মধ্যে দিয়েই আসে চারিত্রিক দৃঢ়তা, জাগে নৈতিকতা বোধ। তোমার জীবনের লক্ষ্য কি? ধর্মভিত্তিক জাতি গঠন। কিন্তু সে যে আরো কঠিন কাজ। শোনো, আজ আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরাধীনতার নাগ পাশ থেকে দেশের মুক্তি। আমি জানি মাস্টার মশাই। তাহলে প্রথম আমাদের শিখতে হবে স্বাধীনতা রক্ষা করার মন্ত্র, আর সেই মন্ত্র শেখাবো আমি। তাই সর্বাগ্রে আমার করণীয় গৃহত্যাগ। গৃহত্যাগ কেন? তা না হলে আমার ভাবনা যে শুধু ভাবনাই থেকে যাবে মাস্টার মশাই। আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না বিনোদ। আমি জানি আপনি কি চাইছেন, কিন্তু তাতে কাজের গতিরুদ্ধ হয়। আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস নিতে যে গুরু লাগে তার সন্ধান কি পেয়েছো? কে কি তা বুঝবো কি করে? তাদের সান্নিধ্যে এলে নিশ্চয়ই বুঝতে পারবে। এরা সব ঐশী শক্তির আধার স্বরূপ। পথ দেখাতে পারবেন? তারাই তো পথের দিশারি। যা আবেগপ্রবণ ছেলে
কোনো ভণ্ডের পাল্লায় পড়ে জীবনটাই না নষ্ট করে। তুমি যদি চাও তাহলে সদ্গুরুর সন্ধান আমি তোমাকে দিতে পারি। আপনি দেবেন? আমি দেব। যারা সত্যিকারের গুরুপদবাচ্য তারা নাকি ঐশী শক্তির ঘনীভূত আধার স্বরূপ, তারাই পথের দিশারি। ভাই, তোর কি হয়েছে রে? তোকে এত কেন অস্থির মনে হচ্ছে? জানো দিদি, আমি দীক্ষা নেব। দীক্ষা? হ্যাঁ, মাস্টার মশাই আমাকে গুরুর সন্ধান দেবেন বলেছেন। গুরুদেবের কাছে দীক্ষা নিবি? এ তো খুব ভালো কথা। কিন্তু দিদি, সেই গুরু যদি ভালো না হয়? মাস্টার মশাই যখন বলেছেন তখন সেই গুরু নিশ্চয়ই সদ্গুরু হবেন। জানো, তার কাছে যেতে অনেক পয়সা লাগবে, অনেক দূর, সেই গোরক্ষপুর। তাতে কি হয়েছে? তুই সেখানেই যাবি। অত পয়সা পাবো কোথায় দিদি? আমি দেব তোকে। তুমি দেবে? কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে তোকে তীর্থ দর্শন করাতে হবে। বেশ বেশ, আমি তোমাকে অনেক তীর্থ দর্শন করাবো। আচ্ছা, এখন চল, মা তোকে ডাকছেন। চল চল। আজ অনেক দিন পর মহারাজের দর্শন পেলাম। हाँ माँ, दुर्गा माई टानलो तो चलिए एलाम। এখন কি কদিন এখানে থাকবেন? दुर्गा माई यदि থাকতে বলবে তো থাকবো। ये बाजितपुर से जाबो कलकत्ता की काली घाट, ওখানে माई की दर्शन करिए एकदम सीधा हरिद्वार हमार नया आश्रम में। তাহলে বাবাকে এখন থেকে হরিদ্বারেই থাকবেন? कुछ ठीक नहीं बेटी, कुछ ठीक नहीं। হয়তো कुछ देखभाल करिए चलिए जाबो केदारनाथ। माई तुम्हारा भला करे। कैसा हो बेटा? अच्छा तो है भालो। क्या हुआ, रोता क्यों? कोई तकलीफ? संसार में कुछ? बोल बेटी बोल, আমাকে बोल। সংসার আমার ঠিকই আছে বাবা, শুধু हाँ हाँ बोल। আমার মনে শান্তি নেই বাবা। लेकिन क्यों? আমার এমন সোনার জাত ছেলে तो ও যেন কেমন হয়ে গেল। আমার মন বলছে ছেলে আমার ভালো নেই। हमारा लड़का तो अच्छा ही আছে। ও ভালো নেই, ওর ঘরে মন নেই, কখন কোথায় যে ঘুরে বেড়ায়, দিন রাত ওই শ্মশানে পড়ে থাকে, খায় না, ঘুমায় না, কারোর সাথে কথা পর্যন্ত বলে না, এমনকি পোশাক আশাকে ওর কোনো স্পৃহা নেই। আপনি ওকে দেখুন বাবা, ও কেন যে এমন হলো। रो मत बेटी, रो मत। চোখের সামনে দিনের পর দিন ওর এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না বাবা। আপনি চুপ করুন মা, শান্ত হন। গুরুদেব, ঠাকুরপোকে আপনি বোঝান যেন খাওয়া দাওয়াটা অন্তত ঠিক মতো করে। বেশ ছিল, কি যে হলো। ওকে নিশ্চয়ই কোনো অপদেবতায় ভর করেছে, তা না হলে রাতে আরামের বিছানা ছেড়ে কেউ মশার কামড় খেতে শ্মশানে গিয়ে পড়ে থাকে। ওর এই উদাসী ভাব আমি আর দেখতে পাচ্ছি না বাবা, আপনি করুণা করুন, আর 5টা ছেলের মতো ওকে সংসারে করে দিন বাবা। शांत हो जा बेटी, शांत हो जा। आओ विनोद, मेरा पास आओ, बैठो। हमारा विनोद ऐसा ऐसा लड़का नहीं है, संसार के भलाई के लिए का जन्म हुआ है।
सोचो मत बेटी, सोचो मत। तुम्हारा लड़का विनोद नहीं, राज चक्रवर्ती है, राज चक्रवर्ती। मास्टर मशाई, मास्टर मशाई। আরে বিনোদ, এসো এসো। না, আমি শুধু বলতে এলাম যে আমি দীক্ষা নেব, আপনি তার ব্যবস্থা করে দিন। তা বেশ তো, তবে কটা দিন অপেক্ষা কর। সবে স্কুলে জয়েন করেছি, এখন তো ছুটি নিতে পারবো না। সামনেই পুজোর ছুটি, তখন যাব। আচ্ছা বেশ, তাই হবে মাস্টার মশাই। আজ তাহলে আমি আসি। আর কখন খাবি বাবা? জল খাবারের সময় তো পার হয়ে গেল। হ্যাঁ, এইবারে খাবো। সাধু দাদা, ও সাধু দাদা। ছাবি দাদা মনে হচ্ছে। ছাবি দাদা, এসো এসো। কি ব্যাপার, কিছু বলবে? আজ আমি অকারণে গালি খাইলাম। গালি? কে গালি দিল? ক দেখি আমারে। ওই যে অমিত সর্দার ডাকাইত। তোরে গালি দিল আর তুই কিছু করছিস? না মাটান, আমি কিছু কর নেই। কেন মাটান? আমি তো বাজার থেকে গরুর খৈল লইয়া আইতেছিলাম। আমার দেখা কয় শালা দুম্বা, কাফের, বুঝে বাড়ির চাকর। কেন ও সাধু দাদার গালি দিল? ও সকলের গালি দেয়। সারান দে, ওরা ডাকায় দুর্জন, ওগুলোকে মারামারি করণের কাম নাই। ঘরে এসে কথা কও, আমি জল খাবার নিয়ে আসতেছি। আমিদের সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল ছাবি দাদা? ওই যে বাদাম তলার মোড়ে। ও বেশ, তুমি এসো তো, এসো তো দেখি আমার সাথে। আরে শুই না যা, খাইতে যাইতে নাই, ফিরা যাইস না রে। ওস্তাদ, হ্যাঁ তুমি নাকি সাবি মিয়ারে গালি দিছো? হ্যাঁ গালি দিছি। ওই আস্তাস। এই হামিদ, এদিকে আয়। কিরে, তুই নাকি একে গালি দিয়েছিস? হ্যাঁ দিছি। তোমারও গালি দিছি। বেশ করছি, কি করবা? এই কাফের আর তার সামসাদের গালি দেবো। কি বললি? কাফের না? তাই তো, কি করবা? মারবা? তবে রে, দেখ তবে কি করি। কি রে, আর কাফের বলবি? কি ভাবিস তোর থেকে বেশি শক্তিমান এই তল্লাটে আর কেউ নেই? কসুর মাফ করে দাও, কসুর মাফ করে দাও। আজ শুধু আছাড় মেরে ছেড়ে দিলাম, এর পরে করলে মাটিতে পুঁতে রেখে দেবো। মাফ করো। চলে এসো ছাবি দাদা। দেখো ভাই, যারা দুর্বল তারা কোনোদিনই আত্মজ্ঞান ভগবত ভক্তি লাভ করতে পারে না। দুর্বলের বিনাশ অবশ্যম্ভাবী। ঠিকই, গীতায় এমন কথা বলা আছে। তুমি গীতা পড়ো? না মানে নিয়মিত না পড়লেও পড়ি। বিনোদদা, নিকুঞ্জ অনেকদিন থেকেই বলছিল তোমার সাথে আলাপ করবে, তাই ও আজ এসেছে। ও আমাদের স্কুলেরই ছাত্র। বেশ তো ভাই, তুমি কিন্তু সময় পেলেই চলে এসো, কেমন? দেখো ভাই বিনোদ, সংসারে যারা ধনবান, কূটবুদ্ধি সম্পন্ন, তাদেরই জয় জয়কার। আর নিপীড়ন সহ্য করছে কারা? যারা দরিদ্র, অবহেলিত, শিক্ষার আলো যাদের চোখে এখনো পৌঁছয়নি। এ তো ভাই আমরা প্রতিনিয়তই দেখছি। কিন্তু দেখে তো চোখ বন্ধ করে থাকলে হবে না। এর প্রতিকারের জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সারা বিশ্ব জুড়ে আজ যুদ্ধের আগুন জ্বলছে। দেশে দেশে যুদ্ধ, জাতিতে জাতিতে যুদ্ধ, সবাই ভোগ সর্বস্ব, আত্মকেন্দ্রিক। মানুষের স্বার্থে ঘা লাগলেই মানুষ আজ ভয়ঙ্কর হয়ে উঠছে।
কিন্তু কিন্তু এ তো কোনোদিনও মানব জাতির সংস্কৃতি হতে পারে না। কোথায় সেই সহনশীলতা, কোথায় পরদুঃখ কাতরতা? এ তো ধ্বংসের পূর্বাভাস। কিন্তু কিন্তু এ তো বিশ্ব সমস্যা। আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমরা সব ভেবে কি করব বলো তো? সেতু বন্ধন কালে ক্ষুদ্র কাঠবিড়ালির সাহায্য তো কাজে লেগেছিল নাকি? বিশ্বের সমস্ত ক্ষুদ্ররা যদি একটু একটু করে এগিয়ে আসে, তাহলেই তো তাদের কাজ বৃহৎ আকার ধারণ করতে পারে। তুমি ঠিকই বলেছো দাদা। আসলে আমরা ভাবি ওপরে ওপরে, কিন্তু তোমার ভাবনা অনেক গভীরে। দেখো ভাই, আমি নিজে যা বিশ্বাস করি তাই তোমাদের সবাইকে বলি। প্রতিকারের ভাবনা সকলকেই ভাবতে হবে, কিন্তু শুধু ভাবলেই তো হবে না, নিজেদেরকে ভাবনার উপযুক্ত করে গড়ে তুলতে হবে। কিন্তু তুমিই বলে দাও সেটা কি করে সম্ভব? কেন আমি বলিনি? সহজ সরল জীবনযাপন করা, ব্রহ্মচর্য পালন, সর্বদা সত্য কথা বলা এবং ভোগ বিলাস পরিত্যাগ করা। তুমি এও বলেছিলে চরিত্রে ত্রুটি থাকলে কারো পক্ষে কোনোদিন ভালো কাজ করা সম্ভব নয়। তা কেন জানো? কারণ চরিত্র বল হলো একটা বড় শক্তি। প্রতি শনি রবিবার আপনার কাছে এসে ধর্ম কথা শুনতে চাই। আপনি যদি... তুমি জানো ধর্ম কি? ঈশ্বর সম্বন্ধীয় কল্পনা এবং সেই মতো আচার আচরণ। সংসারে মানুষের অবস্থা ভেদে ধর্মেরও বিভাগ আছে জানো? যেমন তুমি এখন ছাত্র, তোমার ধর্ম হলো নৈতিকতা রক্ষা, ব্রহ্মচর্য পালন এবং পরোপকার। তোমার ধর্ম সাধনা। আজ থাক, আজ আমার পাঠ এই পর্যন্ত। আমি আবার আসবো। আজ তাহলে আসি। এসো। আসলাম। ছেলেটি কিন্তু বেশ। কুমুদ, ওকে একটু চোখে চোখে রেখো, একে আমার কিন্তু লাগবে। ঠিক আছে বিনোদদা, আজ তাহলে আমরা উঠি। বেশ, তাহলে এসো। তাহলে ওই কথাই রইল, দুর্গাপুজোর সপ্তমীর দিন আমরা গোরক্ষপুর যাত্রা করছি। ততদিনে গম্ভীরনাথজি নিশ্চয়ই আমার চিঠি পেয়ে যাবেন। তাহলে তুমি যাত্রার তোড়জোড় করো। गुरुजी, आपसे मिलने दो बंगाली आदमी आया है। दोनों ही बांग्लादेश से आए हुए हैं।
एक का नाम वीरेंद्र। हाँ हाँ हाँ, उन्हें भेज दो, भेज दो। ठीक है गुरुजी। कैसे हो वीरेंद्र? আপনার আশীর্বাদে সবই কুশল। আপনাকে একটি পত্র পাঠিয়েছিলাম। हाँ हाँ, आज ही हमें मिला है। আশা করি সবই অবগত হয়েছেন। दीक्षा लेना चाहता है। हाँ। इस उम्र में क्यों? দীক্ষার ক্ষেত্রে বয়স কি কোনো বাধা হয়ে দাঁড়ায়? तेरा उद्देश्य क्या है? শিব জ্ঞানে জীব সেবা। इसके लिए दीक्षा की जरूरत क्या है? यह काम तो इसके बिना भी हो सकता है। মুক্ত মনে করা যায় না। সংসারের পাঁচ মিশালিতে নানান বাধা সৃষ্টি হয়। ठीक है। আমি সর্বাগ্রে চাই ব্রহ্ম উপলব্ধি। আপনি আমার চিত্ত শুদ্ধ করে আমায় পথের সন্ধান দিন, আমায় দিশা দেখান। बेटा, तेरी दिशा तो तू खुद है। मैं तुझे क्या दिशा दिखाऊं? तुझे अपने आप ब्रह्म उपलब्ध होगा। তাহলে এখন আমার কি করণীয়? तू काम करेगा। तेरे बहुत सारे काम पड़े हुए हैं। क्या नहीं कर सकेगा तू?